সুপ্রদর্শক, আজ 16ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। আজকের এই দিন বাঙালি জাতির, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। আজকের এই বিশেষ দিনে কথা বলার জন্যই আমরা রেখেছি আপনাদের জন্য ঠিক তেমনই একজন বিশেষ ব্যক্তিত্বকে। আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মুক্তিযুদ্ধ জাদুঘর ট্রাস্টি ডক্টর সারোয়ার আলীকে। শুভ সকাল স্যার, কেমন আছেন? স্যার, আজকের এই দিনটা বাঙালি জাতির জন্য এতটা গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা বাঙালি জাতির যখনই 16 ডিসেম্বরের কথাটা মাথায় আসে, মহান বিজয় দিবসের কথা মাথায় আসে, তখন অনেক ধরনের কল্পনা, অনেক ধরনের গল্প এবং কিছু বাস্তব চিত্র সব কিছুই কিন্তু বাঙালি জাতির কাছে বারবার প্রতিস্থাপিত হতে থাকে। আজকের এই দিনে 53 বছর আগের যে ইতিহাসটা আমরা বারবার শুনেছি, বারবার জেনেছি, সেই ইতিহাস যদি একটু আবার স্মৃতিচারণ করি বা সেই সময়টাতে যদি আমরা যাই, আমাদের এখনও গায়ে কাঁটা দিয়ে ওঠে এবং সেই সময়টা বাঙালি জাতির জন্য এতটাই আসলে খারাপ লাগার জায়গা, এতটাই আবেগময়ী জায়গা, যেটা আমরা আসলে কখনোই ভাষায় প্রকাশ করতে পারি না। সো আজকের এই দিন উপলক্ষে স্যার, আজকে আমাদের মাঝে আপনি উপস্থিত হচ্ছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো এই দিনের তাৎপর্য নিয়ে আপনার কাছে জানতে চাই স্যার। যে পাকিস্তান আমল থেকে যে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক যে বৈষম্যের শিকার বাঙালি জাতি হয়েছিল, তার বিরুদ্ধে যে দীর্ঘ সংগ্রাম করেছে তার ধারাবাহিকতায় 25শে মার্চ যখন গণহত্যা শুরু হয়, তখন বাঙালি উপলব্ধি করেছে যে সশস্ত্র যুদ্ধ ছাড়া এবং স্বাধীনতা ছাড়া তার মুক্তি নেই। এবং সেই অভিষ্ট লক্ষ্যে 16 ডিসেম্বর আমরা বিজয় অর্জন করেছিলাম। এবং এই সমগ্র সংগ্রামে কি মুক্তিযুদ্ধের প্রস্তুতি পর্বে বলুন আর মুক্তিযুদ্ধের সময় সশস্ত্র যুদ্ধেই বলুন, কেন্দ্রীয় চরিত্র হচ্ছে দেশের জনগণ, সর্বস্তরের মানুষ। যদি এই মুক্তিযুদ্ধের সপক্ষে না থাকতো, স্বাধীনতার সপক্ষে না থাকতো, তবে আমাদের মতো কয়েক লাখ মুক্তিযোদ্ধাদের পক্ষে দেশটি স্বাধীন করা সম্ভব হতো না। কাজে এই বিজয় দিবসে দাঁড়িয়ে আমার একটা মিশ্র অনুভূতি হয়। একটা আনন্দের অনুভূতিটা বড়, দেশটা স্বাধীন হয়েছে, কিন্তু বেদনার স্মৃতিটাও তো বিশাল। আমি নিজের অভিজ্ঞতা বলি। 16 ডিসেম্বর আমাদের মুক্তিবাহিনী দলটি ঢাকার উপকণ্ঠে মুন্সিগঞ্জে পাংশা গ্রামে ছিলাম। যখন এই ঘোষণাটি শুনলাম রেডিওতে, তখন যে বাসায় ছিলাম, সে বাসাটি হচ্ছে যে চিত্রশিল্পী যে হাসিম খান আছেন, তার বড় ভাই ডাক্তার সলমান খান আমাদের সহপাঠী মিলে কলেজের, উনি চাঁদপুরে শহীদ হন মুক্তিযুদ্ধের সময়। ওনার স্ত্রী ওই বাসায় ছিলেন। আচ্ছা, যখন আমরা সকলে মিলে মুক্তিবাহিনী সকলে মিলে যখন উল্লাস করছি, উনি যখন কান্নায় ভেঙে পড়লেন যে সলেমানকে দেখে যেতে পারল না। এই যে একটি বেদনা এবং আনন্দের এই যে মিশ্র অনুভূতিটি সম্ভবত বাঙালির ঘরে ঘরে রয়েছে। এই বিষয়টি বিবেচনা করে যখন করি, তখন আরেকটু স্মৃতিটা এগিয়ে নেই আপনাকে। খুব মনে পড়ে যে 17 তারিখ সকালে জিঞ্জিরা পার হয়ে ঢাকা শহর ঢুকলাম আমাদের দলকে নিয়ে। এই ইসলামপুর হয়ে শহীদ মিনার পর্যন্ত গিয়েছি। এই পথে যে পরিমাণ যে অবস্থা পেয়েছি, সম্বর্ধনা পেয়েছি, আমি জীবনে এমন সাধারণ মানুষের যে একটা বন্দি রসাতি মুক্তিযাতা উল্লাস, সেটা আগে কখনো দেখিনি। নাজমুন্দিরে মোড়ে যখন গেলাম, তখন তো সেন্ট্রাল জেল ছিল ওখানে। ওখানে গিয়ে প্রথম শুনলাম যে আমাদের প্রিয় শিক্ষক, শিল্পী, ডাক্তার, এদেরকে হত্যা করা হয়েছে। মিছিলটি আর শ্লথ হলো, থেমে গেল। কাজেই বিজয়টি বাঙালির এই যে বিজয়, এটি যেমন আনন্দে একটি দেশ স্বাধীনতার যে আনন্দ, ঠিক তেমনি এটি দুঃখ বেদনা, এটি যেমন বীরত্বের, তেমনই যার হত্যাকারী তাদের নৃশংসতা। আমাদের মুক্তিযোদ্ধারা যে স্বপ্নটা নিয়ে বা যে বাংলাদেশ গড়তে আসলে অস্ত্র হাতে নিয়েছিলেন, এখন এসে কি মনে হয় সেই বাংলাদেশ কি তারা পেয়েছেন কিনা?
প্রাপ্তি আর প্রত্যাশার মধ্যে একটা ব্যবধান রয়ে গেছে। হুম। এবং এই জন্য মানুষ, এই দেশের মানুষ মনে বলছে, কেন্দ্রীয় দেশের মানুষ বারবার আন্দোলন সংগ্রাম করেছে। এবং আমার ধারণা যে প্রাপ্তি জায়গাটা প্রত্যাশার চেয়ে বড় আসলে। হুম। যে স্বাধীনতার যে সুযোগ, যে অবাধিত সুযোগ দিয়েছে, যে সুযোগকে আমরা সদ্ব্যবহার করতে পারিনি, কিন্তু এই দেশের মানুষ হুম। এটি সদ্ব্যবহার করতে সক্ষম হবে বলে আমরা মনে করি। হ্যাঁ, এটা শিক্ষা খাতে বলেন, স্বাস্থ্য খাতে বলেন, জীবন উন্নয়নের খাতে বলেন। কাজেই খুব নৈরাশ্যবাদী আমরা মুক্তিযোদ্ধার নয়, আমি শুধু নিজের কথা বলছি না। এখন আশায় বুক বেঁধেছি যে যে অপ্রাপ্তির যে বিষয়টি আছে সেটি যেন দূর হয়। শুধু আমরা সকলের প্রতি অনুরোধ করব মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে, যে মুক্তিযুদ্ধে যারা প্রাণ দিয়েছেন, জি স্যার। মুক্তিযুদ্ধে যে নারী নির্যাতিত হয়েছেন, এই স্মৃতিগুলো কিন্তু আড়াল করা না হয়। হুম। হুম। দেশটি স্বাধীন না হলে তো যে অপ্রাপ্তির জায়গাগুলো পূরণের তো চেষ্টা করতে পারতাম না। জি কাজে এই স্মৃতিটাকে ধরে রাখা, তাকে সক্রিয় করাটা খুব প্রয়োজন বলে মনে হয়। স্যার, ওই মোমেন্টে যখন আপনারা যুদ্ধে ছিলেন এবং যতটা আপনারা দেখেছেন এবং অংশগ্রহণ করেছেন, সে সময় তো অনেক ধরনের ঘটনা ঘটেছে। সেখান থেকে যদি একটি ঘটনা আপনাকে বলতে বলা হয় যে এখনো যে ঘটনাটি আপনাকে গায়ে কাটা দিয়ে ওঠে বা কিছুটা হলেও অনেক বেশি আসলে আনন্দ দিতে পারে বা কষ্ট দিতে পারে, যেটা এখনো আপনার মনে পড়ে প্রতিনিয়ত। আপনাকে বলি যে ষাটের দশকের ছাত্র আন্দোলনের ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধ যোগ দিয়েছেন। এপ্রিল মাসের 14 তারিখে আগরতলায় পৌঁছেছেন। মে মাসে তখন যে মুক্তিযুদ্ধকালীন সরকার ছিলেন তার উপলব্ধি করলেন যে আন্তর্জাতিকভাবে মার্কিন প্রশাসন এবং চীনের যে নেতৃত্ব, তারা মুক্তিযুদ্ধে বিপক্ষে গেছে। তখন তো দুই পরাশক্তি পৃথিবী, সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র। কাজেই তারা সিদ্ধান্ত নিলেন যে যদি সোভিয়েত ইউনিয়ন সমর্থন না পাওয়া যায়, তবে যুদ্ধে বিজয় পাওয়া খুব কঠিন হবে। সেই জন্য মে মাসে একটি মুক্তিযুদ্ধকালীন সরকার তার একটি প্রথম প্রতিনিধি দল, সে প্রতিনিধি দলকে হাঙ্গেরির বুদাপেস্টে একটা শান্তি সম্মেলন হচ্ছে, ওখানে পাঠানো। 3 সদস্যের এটি প্রথম প্রতিনিধি। পরে পররাষ্ট্রমন্ত্রী হচ্ছে আব্দুল সামাদ আজাদ সাহেব, আমি এবং দেওয়ান মাহবুব। তখন সোভিয়েত ইউনিয়নের অবস্থান হচ্ছে যে পাকিস্তানে, অখণ্ড পাকিস্তানের মধ্যে যে কোনোভাবে একটা রাজনৈতিক সমাধান করা যায় না। সেখানে আমাদের প্রথম চেষ্টা হয়েছে যে কীভাবে ওদের বোঝানো যায় যে স্বাধীনতা ছাড়াই সমাধান নেয়। এই ঘটনা যখন বলছি একটু বিস্তারিত হচ্ছে সম্ভবত। আমার মনে আছে যে সে সময় যে সমর্থন যে সোভিয়েত নেতৃত্বের কাছ থেকে এবং নেতৃত্ব আছে, এটি খুব বড় ব্যাপার। দ্বিতীয় যে ব্যাপারটি সেটি হচ্ছে যে আমরা মুক্তিযুদ্ধ আদর করতে গিয়ে অভিজ্ঞতা হচ্ছে আমাদের, সেটি হচ্ছে যে বাংলাদেশের সাধারণ মানুষের যে ভূমিকা, ভারতের সাধারণ মানুষের ভূমিকা, এটি অনেকটা উপেক্ষিত হয়েছে। আচ্ছা। হ্যাঁ, আমি যখন মুক্তিযুদ্ধে যোগ দিই তখন আমি আমার স্ত্রী দেশে এবং আমার 9 মাসের শিশুকন্যা, তো তারও আগ্রহ ছিল এবং আমি যেহেতু বক্তৃতা দিয়েছি বিদেশে, সেই কারণে তারা দেশে চলে আসতে, তারা শরণার্থী হতে বাধ্য হন। 9 মাসের শিশু, তা আমি প্রত্যেক দিন শরণার্থী ক্যাম্প থেকে ওর সামনে একটা মুদিখানায় যেতাম দুধ আনতে। আচ্ছা। যখন সে তারপর থেকে মুদির দোকানদার কখনো আমার কাছে দুধের দাম নেয়নি। এখন সাধারণ মুদিওয়ালা, এই যে সাধারণ মানুষের যে ভালোবাসার জায়গাটা, এটাকে অনেকটা উপেক্ষিত। একই অভিজ্ঞতা যখন দেশের মধ্যে প্রবেশ করছি, অধিকাংশ গ্রাম হচ্ছে পুরুষ শূন্য গ্রাম। পুরুষরা অধিকাংশই হয় মুক্তিযোগদান দিয়েছে কিংবা ভয়ে ভিতরে চলে যাচ্ছে। তখন গ্রামের নারীরাই আমাদের আশ্রয় দিয়েছে, অস্ত্র লুকিয়ে রেখেছে, এ কথা জেনে যে টের পেলে তাদের চরম নির্যাতন হবে তাদের উপরে। কাজে এই যে বাঙালি নারীদের যে ভূমিকা এবং ভারতের সাধারণ মানুষের যে মুজিবাদের যে ভূমিকা,
এই ভূমিকাতে যেন আমরা কখনো বিস্মিত না হবে। বাহ, চমৎকার একটি আসলে ভালো লাগা ভালোবাসার যে বহিঃপ্রকাশটা তারা তখন আসলে পরোক্ষ প্রত্যক্ষভাবে থেকে কিন্তু আসলে সেই ভালোবাসাটা প্রকাশ করেছেন। স্যার, এই এত দিনের স্বাধীনতা বিজয়ের পরে এত বছর পরে বাংলাদেশের যে অর্জনগুলো আছে, অনেকগুলো অর্জন বাংলাদেশ করেছেন, সেই জায়গা থেকে কোন অর্জনটি আপনাকে অনেক বেশি আনন্দ দেয়? আমার এইভাবে বলা খুব কঠিন হবে যে কোন বিশেষ অর্জনটি বলে। অর্থনৈতিকভাবে তো মানুষ একটা অগ্রগতির দিকে গেছিল, সেই জায়গাটা আবার শ্লথ হয়ে গেছে। আমার নিজের ধারণাতে স্বাস্থ্য খাতে একটা বড় ধরনের, ডাক্তার হিসেবে বলছি যে স্বাস্থ্য খাতে বড় ধরনের একটা সুযোগ একেবারে প্রান্তিক মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার একটা চেষ্টা হয়েছে, এবং চেষ্টা অনেক ক্ষেত্রে সফল হয়েছে। যদিও এর মধ্যে অনেক ত্রুটি বিচ্যুতি রয়েছে, কিন্তু এটাকে অগ্রসর করা সম্ভব। আচ্ছা স্যার, আমরা একটু মুক্তিযুদ্ধ জাদুঘর নিয়ে একটু প্রসঙ্গে নিয়ে কথা বলতে চাই। মুক্তিযুদ্ধ জাদুঘরে যে আসলে আমাদের যে সংরক্ষণগুলো রাখা আছে, সেই সংরক্ষণগুলো আসলে কি যতটুকু আছে এতটুকু কি যথেষ্ট কিনা, বা সংরক্ষণগুলো আরো কিছু সংরক্ষণ করে রাখা যায় কিনা, এই ক্ষেত্রে আপনার কি মতামত? মুক্তিযুদ্ধ জাদুঘর বিষয়ে বলতে গেলে প্রথমে বলতে হয় যে এই ধরনের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে যে সকল দেশ স্বাধীন হয়, রাষ্ট্র সাধারণভাবে এই ধরনের জাদুঘর করি করে। কিন্তু দেশ স্বাধীন হলো, বহু সরকার আশ্রয় গেল, কেউ জাদুঘর করলো না। আমরা 8 জন সাধারণ নাগরিক জাদুঘর করতে হলো। সেটা সম্ভবত একদিক দিয়ে ভালোই হয়েছে যে সরকার বদলালে ইতিহাস বদলে যায় যেতেছে, সেই সম্ভবত বস্তুনিষ্ঠ ইতিহাসের জন্য নাগরিক প্রতিষ্ঠা করা সম্ভব উচিত। কিন্তু মুক্তিযুদ্ধ তো বহুমাত্রিক কর্মযজ্ঞ। এখনো মুক্তিযুদ্ধ জাদুঘর মুক্তিযুদ্ধের পর সর্ববৃহৎ সংগ্রহশালা গড়ে তুলেছে বটে, কিন্তু এখনো পাচ্ছি আমরা। তৃতীয় প্রজন্ম এসে গেছে, এখনো পাচ্ছি। মনে করি আজকে সকালবেলা আমি একটা যখন পেয়েছি, আজকে সকালবেলা, সেটা হচ্ছে যে এই যে 17 যে সানরাইজ হয়েছে, কি কি পেয়েছে যৌথ বাহিনী, তার তালিকা আজকে সকালে পেলাম, 54 বছর পরে। কাজেই এরকম শেষ নেই। এখনো মুক্তিযুদ্ধ একটা জীবন্ত ইতিহাস, এবং এটি সংগ্রামটা কখনো শেষ হবে না। জি স্যার, আমার সর্বশেষ একটি প্রশ্ন, যে নতুন প্রজন্ম যারা আছেন তাদের মধ্যে দেশপ্রেম কেমন দেখছেন? এই যে তরুণ প্রজন্ম যারা আছে, তারা দেশকে ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসে। তার চিন্তা ভাবনার সাথে আমরা যা বয়স্কজন, তাদের চিন্তার পার্থক্য থাকতে পারে, কিন্তু দেশের সাধারণ মানুষের প্রতি যে গভীর ভালোবাসা, এই বিষয়ে কোনো কমতি আছে বলে মনে হয় আমার কাছে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, কথা বলে অনেক ভালো লেগেছে, অনেক কিছু জানতে পারলাম। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সব। ধন্যবাদ। দর্শক, আশা করছি আজকের আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং এটেন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।